সবগুলোই তো অকেজো হয়ে গেল। বরং মিলিটারি বেস রাখাটাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ যদি হেরে যায়, যে অবস্থা এখনো গেছে, তাহলে তো একটা মৌলিক পরিবর্তন হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। এমনকি ইসরায়েলের অস্তিত্ব নিয়ে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। এখন সেটা কিভাবে সামলাবে? এখন সেই প্রযুক্তি আর যেই ইউনিটি, এই দুটো যদি ইরান ধরে রাখতে পারে, তাহলে আমেরিকার এই যুদ্ধ চালিয়ে যাওয়াটা সম্ভব না। তখন সে বলতে পারবে যে আমার তো ইচ্ছাই ছিল আরও কিছু করা, একেবারে ইরানকে শেষ করে দেওয়া, কিন্তু আমি পারলাম না এই ডেমোক্র্যাটদের জন্য, কারণ তারা অন্য হাউসে আছে। এই যুক্তিটাই সে সামনে নিয়ে আসবে। প্রফেসর ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত। আমরা জানি আপনি একজন আন্তর্জাতিক বিশ্লেষক, ভূরাজনৈতিক বিশ্লেষক এবং সেন্টার ফর জেনোসাইডের পরিচালক ছিলেন। সাবেক ঢাকা ইউনিভার্সিটি আপনি আন্তর্জাতিক রিলেশনের অধ্যাপক ছিলেন এবং আপনার অনেক বই আপনার ওই আন্তর্জাতিক বাজারও সেগুলো পাওয়া যাচ্ছে, দেশের বাজারে তো সেগুলো খুব সুনামের সাথে ইয়ে করতেছে। আমরা যে বিষয়টা আপনার কাছে আজকে জানতে চাচ্ছি, তার মধ্যে প্রথম যে বিষয়টা, যে লম্বা সময় ইরান এবং আমেরিকার যুদ্ধটা বন্ধ ছিল একটা MOUর আন্ডারে, কিন্তু হঠাৎ করে দেখলাম গতকালকে একটা জানাজা চলতেছে আইতুল্লাহ খমিনি, সেখানে হঠাৎ করে আবার আমেরিকা আক্রমণ করলো, পাল্টা আক্রমণ করলো ইরান। আসলে লার্জ স্কেলে কি আবার যুদ্ধটা শুরু হয়ে যাচ্ছে কিনা? কয়েকটা বিষয়। যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্প আমার মনে হয় নির্বাচন, যেই মিড টার্ম যে নির্বাচন আছে সেই পর্যন্ত চালিয়ে যাবে কম বেশি এই যুদ্ধটা কম বেশি। আচ্ছা, কারণ হচ্ছে বড় আকারে তার যারা কোর সাপোর্টার, তাদের তো হাতে আনতে হবে, তাই না? কারণ যদি দুটো হাউসই যদি হেরে যায়, তাহলে তো মারাত্মক ঝামেলা পড়ে যাবে ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, পার্সোনালি ঝামেলা পড়ে যাবে, কারণ তখনই ইমপিচমেন্ট শুরু হয়ে যাবে। আচ্ছা। তো সেই জায়গায় এটা থামানোর একটাই উপায় হলো যে আমি এখনও কিন্তু আমেরিকা ইজ গ্রেট, এটা আমি দেখাতে চাচ্ছি। কারণ যেটা হয়েছে, মানে একটা দ্বিতীয় জিনিস যেটা হয়েছে, সেটা হলো এই আয়াতুল্লাহ খামেনির যে ফিনারেলটা হলো, যেই পরিমাণে মানুষ ওখানে অংশগ্রহণ করলো, তাতে স্পষ্ট হয়ে গেল যে ইরানের জনগণ বড় আকারে এখনো তারা মনে করে যে ইসলামিক রিপাবলিক তারা ঠিক আছে। এই যে ইউনিটি, এই ইউনিটি যতদিন থাকবে ততদিন আমেরিকা এই যুদ্ধ বেশি দিন চালাবে না। কারণ সে ভালো করেই জানে যে এই যুদ্ধ চালিয়ে যাওয়াটা তার জন্য অলমোস্ট ইম্পসিবল হয়ে এখনই দাঁড়িয়েছে। আচ্ছা, তাই না? তো এখন নির্বাচন পর্যন্ত চালিয়ে যাবে। নির্বাচন যদি জিতে যায়, যে অ্যাটলিস্ট একটা হাউসও যদি তার হাতে থাকে, তখন সে বলতে পারবে যে আমার তো ইচ্ছাই ছিল আরও কিছু করা, একেবারে ইরানকে শেষ করে দেওয়া, কিন্তু আমি পারলাম না এই ডেমোক্র্যাটদের জন্য, কারণ তারা অন্য হাউসে আছে। এই যুক্তিটাই সে সামনে নিয়ে আসবে। কারণ এখন অনেকটা হয়ে গেছে, তার মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যেমন সবাই বলে যাচ্ছে যে তুমি ফেইল, যে পরিমাণে ইরানের জনগণ আসলে, কারণ আইডিয়াটা কি ছিল যে রেজিম চেঞ্জ এবং ইরানের জনগণ একেবারে বিভক্তি, তারা খামেনিকে চায় না, ইসলামিক রিপাবলিক চায় না, এরকম একটা ন্যারেটিভ তৈরি করেছিল পশ্চিমা মিডিয়া, তাই তো? সেই ন্যারেটিভটা একেবারে ধসে গেছে, তাই না? এখন ইরান যেই প্রযুক্তির যে সক্ষমতা দেখিয়েছে এবং যুদ্ধ করার যে কৌশলটা যে পরিবর্তন করে গেছে, সেই জায়গায় বোঝাই যাচ্ছে যে ওই বিভাজনটা যদি হতো, তাহলে হয়তো যুদ্ধটা অনেক দিনেরই হতো। কারণ আমি ধরে নিচ্ছি যে বিভাজন মানে 50% হয়তো খামেনির পক্ষে না, কথা বলছি, বা আয়াতুল্লাহর পক্ষে না, বা ইসলামিক রিপাবলিক পক্ষে না, কিন্তু 50% তো আছে। তো এই 50% লড়াই তো বহুদিন চলতো, তাই না? মানে এটা লম্বা সময়। কিন্তু এখানে যদি 98% এক সাইডে থাকে, তাহলে তো এই যুদ্ধ চালিয়ে যাওয়াটা সম্ভব না, তাই না? তো সেই জায়গায় আমাদের একটু দেখা দরকার মিড টার্ম নির্বাচন। আমি আগেও বলেছি নভেম্বর পর্যন্ত এই যুদ্ধ চলবে। হ্যাঁ, এটা আমি আগেও বলেছি যে এই MOU এইসব করবে, অনেক কিছু করবে, কিন্তু সে ওই মিড টার্ম পর্যন্ত এই যুদ্ধ কম বেশি চালিয়ে যাবে। মানে এরকম হতে পারে যে নির্বাচনের পর যুদ্ধে আরো লার্জ স্কেলে বেড়ে যেতে পারে, নাকি তখন গোটাই যদি দুটো হাউসই সে জিতে যায়, ওটা খুবই ডিফিকাল্ট তার দুটো হাউস রাখা। কারণ হচ্ছে যে অর্থনীতির উপর একটা বড় প্রেশার পড়েছে আমেরিকার। এখন আমেরিকার জনগণ আবার
তাকে দুটো হাউসেই সাপোর্ট দিয়ে যাবে, এটা চিন্তা করাটাও মুশকিল। তবে বলা যায় না আমেরিকান জনগণ হতেও পারে। যদি দুটো হাউসেই যদি সে ভালোভাবে জিতে যায়, তাহলে তো সে যুদ্ধ চালিয়ে যাবে। সে ভাবছে, হ্যাঁ, জনগণই তো আমাকে ম্যান্ডেট কি দিয়েছে। মনে হচ্ছে যে যুদ্ধের লাস্ট কি হতে পারে? আপনি তো এই বিষয়ে অনেক গবেষণা আছে। যেভাবে মানে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হলো ইরানের জনগণের ইউনিটি। আমি প্রথম থেকেই বলে এসেছি, ইরানের জনগণ যদি ইউনাইটেড থাকে, তাহলে এটা যুদ্ধটা অল্প দিনের হবে, বেশি দিন যাবে না। আচ্ছা যদি ইউনাইটেড থাকে। আচ্ছা যদি বিভাজন হয়, তাহলে কিন্তু লম্বা অনেক সময় দিন যাবে, কারণ চেষ্টা করবে ঢুকতে ইত্যাদি অনেক। আচ্ছা আপাতত মনে হচ্ছে না যে এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে, ঠিক আছে? কিন্তু মনে রাখতে হবে যে, এবং এটা দ্বিতীয় জিনিস, কারণ যুদ্ধ যদি হেরে যায়, যে অবস্থা এখনো গেছে, তাহলে তো একটা মৌলিক পরিবর্তন হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। এমনকি ইসরায়েলের অস্তিত্ব নিয়ে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। আচ্ছা এখন সেটা কিভাবে সামলাবে? একটা হতে পারে খুব তাড়াতাড়ি যদি নেতানিয়াহুকে সরিয়ে টরিয়ে যদি ইসরায়েলের চরিত্রটা যদি একটু পাল্টাতে পরিবর্তন করতে পারে। আপাতত এখনো সেটা দেখা যাচ্ছে না। অনেকে মনে হচ্ছে যে হ্যাঁ, দেখা হতেও পারে। কারণ বেশ কিছু কাজ ডোনাল্ড ট্রাম্প বলে শুরু করেছে। ওপেন ঝগড়াও আমরা দেখেছি নেতানিয়াহুর সাথে ইত্যাদি। কারণ সেখানেও একটা পরিবর্তন যদি না আসে, তাহলে তো আমরা বুঝতে পারবো না। কিন্তু এমনি যদি হেরে যায়, তাহলে তো একটা বিশাল, মানে যেই অবস্থায় এখন গেছে, বড় একটা পরিবর্তন। কারণ হচ্ছে সেখানে যেই কারণে মিলিটারি বেস রেখেছিল, একাধিক মিলিটারি বেস, সেটা বাহরাইনে, কাতারে, সৌদি আরেবিয়া ইত্যাদি, সবগুলোই তো অকেজো হয়ে হয়ে গেল। গেল। বরং মিলিটারি বেস রাখাটাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে বরং যার মিলিটারি বেস নাই সে বেঁচে গেছে, তাই না? রাইট। কারণ প্রযুক্তি তো চেঞ্জ হয়ে গেছে। এখন সেই প্রযুক্তি আর যেই ইউনিটি, এই দুটো যদি ইরান ধরে রাখতে পারে, তাহলে আমেরিকার এই যুদ্ধ চালিয়ে যাওয়াটা সম্ভব না। আমরা দেখতে পারলাম যে এই ইসরায়েলের সাথে আমেরিকার এখন একটা বড় ধরনের মনোমালিন্য প্রকাশ্যে চলে আসছে। বিশেষ করে জেডি ভ্যান্স, উইটকফ, জারাড কুশনার, উইটকফ এবং জারাড কুশনারকে ইসরায়েল সরাসরি বলে তারা ইসরায়েল রাষ্ট্রটাকে বেচে দিয়েছে। খুব অকথ্য ভাষায় গালিগালাজ করলো তাদের এডিটোরিয়াল কলামে। আসলে সম্পর্কটা কি মনে করছেন, যে আপনার এটা কি একটা মানে জাস্ট আই ওয়াশ, নাকি ভিতর থেকে এটা ভেঙে যাচ্ছে? এখানে যেটা মনে রাখতে হবে যে, যেটাকে আমরা জুইশ লবি বলি, সেটা আইপ্যাক আইপ্যাক। একটা আছে। তার একটা বিরাট ইনফ্লুয়েন্স আছে, এবং অর্থ দিয়েই সে ইনফ্লুয়েন্স করেছে আচ্ছা বছরের পর বছর। মানে যখন হয়তো এই সব পলিটিশিয়ান খুবই ইয়াং পলিটিশিয়ান ছিল, তখন থেকেই এদের পিছনে ফিনান্সিয়ালি সাপোর্ট দিয়ে যাচ্ছে, আচ্ছা। তাই তো? রাইট। এবং তার হিসাব নিকাশ, তার ফাইল টাইল তাদের কাছে আছে। এটা ইপস্টেনের কাছে যেমন আছে, এটা আচ্ছা আইপ্যাকের কাছেও আছে। আচ্ছা তো ওই ধরনের ফাইল থাকলে তো আমি ইজিলি একটা মানুষকে নাচাতে পারবো, তাই না? আমার মতো। তো ওই জায়গায় একটা সমস্যা রয়ে গেছে। আরেকটা জিনিস অনেকে বুঝতে চাচ্ছে না, যেটা আমরা জায়নিজম যেটা আমরা বলি, সেই জায়নিজমের সাপোর্টার যত না জুসরা জায়নিস্ট, তার চেয়ে বেশি হলো ক্রিশ্চিয়ানরা জায়নিস্ট। এটা কারণটা কি? এটা হলো ওই যে ক্রিশ্চিয়ানের মানে যেই বাইবেলের ইন্টারপ্রিটেশনে হলো যে এরা হলো চোজেন পিপল। ওল্ড টেস্টামেন্টে যেটা হ্যাঁ, আগে হ্যাঁ, যতটা না জুসরা বিশ্বাস করে, তার চেয়ে ক্রিশ্চিয়ানরা এটা বিশ্বাস করে বিশ্বাস করে বেশি, বিশেষ করে ইভাঞ্জেলিক্যালস ইত্যাদি। এখন আমেরিকা তো বড় আকারেই কিন্তু ধর্মের কি বলে কাঠামো কিন্তু খুবই শক্তিশালী। আচ্ছা বিশেষ করে ইভাঞ্জেলিক্যালদের বিরাট পাওয়ার তাদের, আচ্ছা এবং অর্থও তাদের আছে। তো সেই জায়গায় এই ক্রিশ্চিয়ান জায়নিজম হলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ ক্রিশ্চিয়ান জায়নিজমের একটা বিরাট ভোট ব্যাংক আছে। সেটাই দেখা দরকার এই মিড টার্ম নির্বাচনে, যে ক্রিশ্চিয়ান জায়নিজমের ভোট ব্যাংকটা কাজে দিবে কিনা, সেই ভোট ব্যাংকের মাধ্যমে আবার কি ডোনাল্ড ট্রাম্প দুটো হাউসই মেনটেন করতে পারবে কিনা, না ক্রিশ্চিয়ান জায়নিজমের মধ্যে একটা পরিবর্তন এসেছে, যেহেতু একটা জেনোসাইড হয়েছে, বিরাটভাবে তার ইম্প্যাক্ট পড়েছে গ্লোবালি। সেই জায়গায় ক্রিশ্চিয়ান জায়নিজমের যারা সাপোর্টার, তারা কি সরে যাবে কি না, এটা দেখার বিষয়। কিন্তু কোনো সন্দেহ নেই, মানে ভোট ব্যাংক যত না জুসদের, তার চেয়ে বেশি কিন্তু আমেরিকান ক্রিশ্চিয়ানদের উপরে, বিশেষ করে হোয়াইট ক্রিশ্চিয়ান। সেটাই আমাদের এখন দেখার বিষয়, যে এই মিড টার্ম নির্বাচনটা ওই জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং কি আউটকাম হয় আমরা হয়তো কিছুটা অপেক্ষা করে বুঝব।